উপন্যাস চিত্তচিরে চৈত্র মাস, পর্ব 11। মায়ের বুকের মাঝে যত্নে লেপ্টে থাকা চিত্রার লতার মতন দেহখানি, চোখে অশ্রুদের সমাহার, কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল। মুনিয়া বেগম হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কি বলছিস? শুনতে পাইনি, আবার বল। ওরা আমায় ভালোবাসেনি আম্মু, তোমার মতন কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসবে কি করে? সবাই তো আর মা না। চিত্রা মায়ের বুকে থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো, যেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখখানা। কি ভীষণ মিষ্টি। বাহার তখনও পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে ল্যাপটানো মিষ্টি হাসি। চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল, তুমি কেন গেলে আম্মু? তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলো তো আমায় ছেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম। মানুষ হারালে বাস্তবতা বোঝা যায়, তাই গিয়েছিলাম। তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম, যেন তোমায় আগলে রাখে তুহিন ভাইজান সহ। কিন্তু ভাবিনি তোমার বাস্তবতাটা এতটা নিষ্ঠুর। বাহার ভাই জানতো তুমি কোথায়? চিত্রা চোখে মুখে তুমুল বিস্ময়। মুনিয়া বেগম মাথা নাড়ালেন, কোমল কণ্ঠে বলেন, হ্যাঁ জানতো। আমি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম। কাউকে বলে চাইনি, কেবল তোমার মাথায় ভূত ছাড়ানোর জন্য। কে জানতো সুখ তোমায় ছেড়ে যাবে। শেষ কথাটা দীর্ঘশ্বাসের ছোঁয়া। চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো। অভিমানী রক্ষীদয়ের ভাষা যেন বুঝলো বাহার ভাই, তাই তো দু কদম এগিয়ে এলো। চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল, আন্টিটাকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনো রকমের গিল্টি ফিল করছি না। তোমার বিয়ে সাথ ছাড়ানোর জন্যই বুদ্ধি। চিত্র মুখ ভেঙচি দিল। বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল, চিন্তা কিসের মেয়ে? মনে রেখো, আমি তোমায় আলো দেব সূর্য ডোবার পরেও। চিত্র তৃপ্তিশ্বাস ফেলল। বাহার তাদের রিকশায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে। রিকশার বিপরীতে হাঁটা ধরল সেও। গুনগুনিয়ে গেয়ে উঠল, ভুলভাল ভালোবাসি, কান্নার কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না। কথা বলি একা একা, সেধে এসে খেয়ে থাকা, কেন গাল দাও আবার বুঝি না। আফজাল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতভম্ব। ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের সে খুব ভালোবাসতেন, তাই তাদের আগলে রাখা নিখুঁত এক চেষ্টা চলত তার ভেতর। আর তার চেষ্টাকে সবসময় সাহায্য আর সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী। একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দফন করেছেন। আরও সেই রোজা সওদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সওদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায়। চোখে মুখে তার ভেতর উঠে আসে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনে উপরে ওঠার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেনি। ক্ষমতার কারণে সে ধামাচাপা দিয়েছে কত পাপ। বাহিরের দুনিয়ার সাথে সে যতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল। কিন্তু আজ কি হলো অবশেষে? পাপ তো বাপকেও ছাড়ে না। আফজাল সওদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর। মুখে তার কথা নেই, গম্ভীরতা পুরো মুখ জুড়ে। আফজাল সওদাগর লেবুর শরবতটা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠে বলেন, আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর, কিন্তু কথা বললেন না। ঠায় দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজাল সওদাগর অনেক বছর পুরনো প্রতিকার কথা ভুলে গেলেন এবং এক নিমেষেই স্ত্রীর হাতে শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হলো গ্লাসটা, সাথে ভীত হলো রোজা সওদাগরও। মিনিট ব্যবধানে সশব্দে চড় পড়ল তার গালে। সে তাজ্জব, হতভম্ব হয়ে ফেলফেলে তাকিয়ে রইল স্বামীর পানে। আজ থেকে 23-24 বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী, তা যেন সে মানতে পারল না। আফজাল সওদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি। সেই আগুনে সে যেন জ্বালিয়ে দেবে তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ। চিৎকার দিয়ে বলে উঠলেন, তোমার সাহস হলো কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে এক ছিন্ন বিচ্ছিন্ন করার? ফকিন্নির বাচ্চা। রোজা সওদাগর নিরুত্তর। অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে। মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী। আফজাল সওদাগর মুখের ভাষায় বিশ্রী থেকে বিশ্রী হলো। ক্রোধ ঝরে পড়ল সরাসরি রূপচে। টিকতে না পেরে রোজা সওদাগরের চুলের মুঠি টেনে ধরল। বাগালে আরো একটা চর বসিয়ে বলেন, ফকিন্নির মেয়ে হুট করে রাজার আসনে বসলে তো এমনই হবে। তুই আবার আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস? তোর সাহস দেখে আমি অবাক। আপনার সাহস দেখেও আমি অবাক।
ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে। এমন কিছু করবেন না যে আমার সবটা মেরে দিতে হয় সবার সামনে। রোজা সওদাগর যেন খুব নিবিড় একটা হুমকি দিল। তা বুঝতে বাকি রইল না আফজাল সওদাগরের। তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকলো তার স্ত্রীকে। তাদের ঘরের এমন হইচই শুনে অবনী বেগম, অহি, চাঁদনি সহ সবাই ছুটে আসে। এমন বিরল ঘটনা ঘটে দেখে তারা রীতিমতো অবাকে হা হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছুটানোর চেষ্টা করল, কিন্তু আফজাল সওদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জোড়াজুড়িটা খুবই স্বল্প। চাঁদনির শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া। তবুও সেই ক্ষীণ কণ্ঠে বলল, আব্বু কি করছো, আম্মুকে ছাড়ো। মেয়ের দুর্বল কণ্ঠের কর্ণদয়ে পৌঁছতে হাতের চাপ ঢিলে করে দিল আফজাল সওদাগর। ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে এসে স্তব্ধ হয়ে যায়। তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল, আর সে জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল। রোজা সওদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না। সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক। তাই তো ঘটনা ধামাচাপা দিতে ক্ষীণস্বরে বলল, সবাই বের হও, উনি মাত্র এসেছেন তো তাই মাথা গরম, তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বের হয়ে গেল বিনা প্রতিবাদে। অহি চাঁদনিকে ধরে নিয়ে গেল। আফজাল সওদাগরও আবার বসে পড়লেন আরামকেদারা খানায়। সে তার জীবনে ভাইদের ছেলে মেয়ে, বোনের ছেলেকে অনেক বেশি ভালোবেসেছে। আর চিত্রাকে বোধহয় একটু বেশি ভালোবেসেছে, কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়া আদুরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পায়, যার প্রতি দায়িত্বহীন হারিয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। সে নিজেকে ক্ষমা করতে পারেনি, না প্রায়শ্চিত করতে পেরেছে সে পাপের। তন্মধ্যে রোজা সওদাগরের এহেন আচরণ তাকে আরো ভেঙে দিয়েছে। তাই তো সে হারিয়ে ফেল নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার অহির শরীরখানা। কি মর্মাত্মক রোদ পড়েছে 1 অক্টোবরের আকাশে। বিরক্তের আকাশ হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নওশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্টে মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে। অহি যখন নওশাদের এমন রূপ দেখলো, সে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল নওশাদের পানে। অহিকে দেখে হাসি খুশি নওশাদ হেলে দুলে চলে এলো অহির পাশে। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, কি হে মিস, আজ রোদ বোধহয় আপনাকে বেশি উত্তপ্ত করছে। অহি ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছল, বিরক্তির স্বরে বলল, হ্যাঁ বেশি উত্তপ্ত করছে, আর এখন আপনি নিশ্চয় তার চেয়েও বেশি করবেন। নওশাদ হেসে দিলেন, মাথার পেছনে চুলগুলোতে হাত বুলিয়ে বলল, তা আপনি মিছে বলেননি, হুট করে আপনার কথা মনে হলো তাই চলে এলাম উত্তক্ত করতে। আপনি নাকি কাজ করেন, তা সারাদিন মেয়েদের পেছন ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নেই দেখছি। মেয়ের পেছনে ঘুরি ঠিক, তবে মেয়েদের পেছনে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজে ঝাঁঝালো কথার বিপরীতে নওশাদের হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো অহির। তাই সে আর কিছু না বলে হাঁটা ধরল। নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি মিস। অহি ভ্রু কুচকল, চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলো, কি জিনিস? নওশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা অহির সামনে ধরল। চোখের মাঝে আনন্দের চিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ ভালোবাসার বিষাদময় প্রতীক, পছন্দ তো আপনার? অহি মিনিট 2 ফুলটার দিকে তাকিয়ে রইল। হুট করে তোমার মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরায় উপশিরায় আন্দোলন চালালো রাগ। নওশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল তা দূরে। নওশাদ কেবল ফ্যাল করে দেখলো সবটা। সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। অহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়। অহি তুমুল রাগে হেঁটে চলে গেল কয়েক পা। নওশাদ তখনও ঠায় দাঁড়িয়ে। এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে, ফুলের দোকানের কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে, অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করলো? অহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল। ফিরে তাকালো নওশাদের থমথমে মুখটার দিকে। খারাপ লাগায় ছেয়ে গেল তার মনের আঙিনা। সে আবার পিছু ফিরল, পিছু টান টেনে নিয়ে গেল তাকে নওশাদ অব্দি। অহি ক্ষীণস্বরে মাথা নত করে বলল, মন খারাপ করবেন না, আমি আসলে ফুল পছন্দ করি না। ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা একটা আমার মানসিক রোগ, যা কেউ জানে না। খুব ছোটবেলার বিদঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ, যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছে জাগাতেও সাহায্য করে। নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশে
বেঞ্চিতে বসে আছে অহি এবং নাওশাদ। রোদ ঝিমিয়ে, বিকেল প্রায়। প্রকৃতিও বেশ চুপচাপ। নাওশাদ তাকিয়ে আছে অহির দিকে, চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি। ভেতরের অনুভূতিরা অধৈর্য, উৎকণ্ঠিত। কিন্তু সে অহিকে সময় দিল, নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য। অহি দীর্ঘক্ষণ সময় নিল। কিছু কথা যখন বলা হয় না, পরিস্থিতির চাপে তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায়। চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না। অহির অবস্থাও ঠিক তাই। খুব বাজে অভিজ্ঞতা। ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তা ধুলো পড়ে ধোঁয়াশা হয়ে গেছে। সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই। প্রায় মিনিট 10 পর অহি মুখ খুলল। কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য। ভীষণ বিলাসে এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করলো। ছোটবেলা থেকে আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল। সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয়। আমার বয়স তখন 7 কিংবা 8 হবে। বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি। অবশেষে কথা কাটাকাটি অবসান ঘটালো আমাকে গৃহান্তর করার মাধ্যমে। মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেলে। জীবন বাঁচার আগেই যৌনতার লালসের শিকার হব তা হয়তো কারোরই জানা ছিল না। হোস্টেলে পর্যবেক্ষণ করত এক মামা ছিল। সে সব বাচ্চাদের আদর করত, আমাদের চকলেট দিত, কোলে নিয়ে ঘুরত। আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম। ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণে মানুষের সাথে কম মিশতাম। তখন সময়টা শীতকাল, ডিসেম্বর বা জানুয়ারির দিকে। হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে। আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে খেলছিলাম। ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়েই নিজের আপন মনে হাবিজাবি একে খেলায় মত্ত ছিলাম। এর মাঝে সেই লোকটা এলো যে সব বাচ্চাদের আদর করত। তথাকথিত নিয়মে সে আমার মাথায় গালে হাত বুলিয়ে দিল, চকলেট দিল, অথচ আমি নিলাম না। বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত না। মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল। আমি তো খুশিতে আত্মহারা। আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন। আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম। যখন আমি ফুল নিয়ে ব্যস্ত, তখন অনুভব করলাম আমার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথার চোটে চোখে টলমলে অশ্রুদের ভিড় জমে গেল। আমি উফ করে শব্দ করে উঠলাম। মামার দিকে তাকিয়ে বললাম, মামা ব্যথা। মামা বিদঘুটে হেসে বলল, আদর করলে একটু ব্যথা লাগবেই। মামা তো তোমাকে আদর করছি। আমি তবুও কিছুটা মোচড়ামুচড়ি করছিলাম। অস্বস্তিতে ভরে গেছে আমার শরীর। আমার ছোট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয়। সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে। তারপর বাগানের মালিক কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল। তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিচের ঘরে চলে গেলাম। দীর্ঘ বক্তব্যের পর থামলো অহি। অদ্ভুতভাবে নাওশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই অহি চোখে, অথচ তার কণ্ঠনালী কাঁপছিল। অহি মাথা নিচু করল, ডান হাত দিয়ে অনবরত নিচের বাম হাত মুচড়ছিল। তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নাওশাদের। তাই তো সে গলা পরিষ্কার করে বিবশ কণ্ঠে বলল, আজ না হয় থাক, অতীত না হয় অতীতেই থাকুক। অহি হাসলো, তাচ্ছিল্য করে বলল, ঘৃণা হচ্ছে তাই না আমার ওপর? হওয়াটাই স্বাভাবিক। অহির কথার ধরনে হতবিম্ব নাওশাদ তাজ্জব হয়ে বলল, কি বলছেন? আপনার খারাপ লাগছে বিধায় না করছি। অহি হাসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর খারাপ লাগে না। এত বছর নিজের মাকেও বলতে পারিনি এসব কথা। কেবল আমি আর আমার ওই আল্লাহ জানতো আমি যে কি লুকিয়ে বেঁচে আছি। আজ যেহেতু বলা শুরু করেছি তাহলে বলি কথাটাতে জানো কেমন নিবিড় আর্তনাদ ছিল। বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল যা ছুতে পারল নাওশাদকে। সে ধীর কণ্ঠে বলল, আমি শুনছি, তবে আপনি বলুন। অহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো, সেদিন আমার সাথে ঘটে বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে। কই, বাবা চাচা সবাই তো আমাকে আদর করতো, কিন্তু কখনো এমন ব্যথা দেওয়ার আদর তো করতো না। সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি, মালিক কাকা এলেন আমার ঘরে। আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি। কাকা এসেই আমার পাশে হাঁটু ভেঙে বসলেন।
তার চোখে মুখে কি যেন একটা হতভাব। সে আমাকে কেমন ক্ষীণ কণ্ঠে বললেন, তোমার সাথে ফজলু কিছু করেছে? আমি এক ঝটকায় বুঝে ফেললাম কাকা বিকেলে এসে এই ঘটনার কথা বলছে। আমি ভয় পেয়ে গেলাম। অনবরত ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বললাম, না। মালি কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। তখন আমার ছোট্ট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়ের হানা দিল। সেই ঘটনা 3 দিন পরের কাহিনী। আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পেছনের বারান্দায় গেলাম, যেটা আমার অভ্যাস ছিল। সেখানেই হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল। আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে। তার দরজাটাও হালকা খোলা ছিল। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে, কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতভম্ব। ভেতরে দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সে ঘরে। আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলে খালা দৌড়ে এসে ধরে ফেলে আমায়। মামার চোখে তখন উপচে পড়া লালসা। মামা লালসাকে সাই দিলেন খালাও। সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেনটা খুলে দিলেন। একজন মহিলা, যার কন্যার বয়সী হয়তো ছিলাম আমি, সে কিনা মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল। মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেতিয়ে গিয়েছিলাম। তারপর কথা থেমে গেল অহির। তুমুল কান্নায় ভেঙে পড়ল সে। না আসাদও আবিষ্কার করলো তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর। ঘৃণায় ভরে উঠছে অনুভূতিরা। ছোট্ট একটা মেয়েকেও কিনা ছাড় দেয়নি। সে চাইল অহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছে দিতে, কিন্তু সে তা করল না। কারণ অহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়া স্মৃতি কিলিবিলি করছে। নাওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আর একটা ভিন্ন ঘৃণা সৃষ্টি হতে পারে। তাই নাওশাদ নিজেকে সংযত করলো, কাঁদতে দিল অহিকে। অহি কাঁদল। পাহাড়ের মতো নটল অহি নিমেষেই গলে চল। কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরলো, সে ভেজা কণ্ঠে বলল, নাওশাদ, জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমার সাথে খারাপ ঘটতে গিয়েও ঘটেনি। আমার চিৎকারে মালি কাকা ছুটে এসেছিল। হইচই শুনে ছুটে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম। আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি। কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। অতঃপর মেমেরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা, মানুষ হলে আমায় নোংরা বলবে, তাই যেন কাউকে না জানাই। আমিও তাই লুকিয়ে গেলাম সবটা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই। কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মিছে অজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না সেখানে। তারপর থেকে সে ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তর করলো। কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভেতরটা। এরপর থেকে আমি ভুল সহ্য করতে পারতাম না। মাঝে মাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগতো। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল। নাওশাদ চুপ, নিরুত্তর। অহির ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল। কিছুটা ক্ষণ দুজন চুপ থাকার পর উঠে দাঁড়ালো অহি। ক্ষীণস্বরে বলল, বুঝলেন তো নাওশাদ, মনের মাঝে যে ঘৃণা আছে তা নিয়ে আমিও আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি জানি মানুষটা আমার না, আর আমিও তো পবিত্র না। আমার কাছে কারো বিদঘুটে ছোঁয়া আপনার অপবিত্রতা হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনি বললেন। সে মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে ভালোবেসেছে তাকে না হয় আগলে নিন। হয়তো পারবো না। আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি, ভুলে যান ভালো লাগাকে। কথা শেষ করে অহি পা বাড়ালো নিচের গন্তব্যে। নাওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, কি আশ্চর্য, আপনি আমার ভালো চাইলেন অথচ আমায় চাইলেন না। কথার মাঝে কি যেন একটা ছিল যা থামিয়ে দিল অহির পা। পিছুটান তো অহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল তাকে সে পিছুটান? চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামলো প্রকৃতিতে। সোডিয়ামের আলো রাস্তাঘাট উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনলো আর হেলদি তুলতে হাঁটা ধরল নিজের বাড়ির পথে। কিছু দূর যেতেই তার চোখে আটকালো পরিচিত মানুষটার দিকে, অথচ মানুষটার এখানে থাকার কথা না। যেই মুহূর্তে চিত্রাদাকে ডাক দিতে নেবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গলিতে ঢুকলো। চিত্রারও কি যেন মনে হলো। সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করলো। বেশ কতগুলো নোংরা গলি, ভুতুরে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করলো চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া। চিত্রা হতভম্ব আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে। সভ্য সমাজে অসভ্য স্থান দখল করা
পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্দির রাস্তা পার হয়ে অনেকটা দূরে এসে চলে এসেছে সে। তা তার বুঝতে বাকি রইল না আর। চিত্রা বেশ অবাক হয়ে আপন মানুষকে এরকম একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নেয় একাকার হয়ে গেছে তার শরীর। মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরায় উপশিরায়। তন্মধ্যেই কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল, কি সুন্দরী, দাম কত তোমার? কিশোরী চিত্রা আরো খানিকটা ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তাতেই ছুট লাগায়। পেছন থেকে মদ খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটার বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা চোখ মুখ বন্ধ রেখেই যেন ছুটে চলল। কতটা দৌড়েছে তা জানা নেই। তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য দেহের সাথে ধাক্কা খাওয়ার পর। কি ব্যাপার, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখ মুখ বন্ধ করে কোথায় যাচ্ছ? সামনের পুরুষটির কথা চোখ মেলে তাকালো চিত্রা। গলা শুকিয়ে কাঠ প্রায়, তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করলো, একটু একটু পানি দেবে বাহার ভাই? চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার। দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনলো। চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল। চিত্রা ডানে বামে না দেখেই ঢক ঢক করে বেশ খানিকটা পানি পান করলো। অতঃপর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। বাহার ভ্রুকুচ করলো, অবাক কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে, হাঁপাচ্ছ কেন? চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর বেশ ভাবুক স্বরে বলল, বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? ধুলো পড়েছে চেহারায় আর আমরা মুছে আয়নায়। আসলে আমরা রহস্যের সঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি। চিত্রার অবাধ্য রহস্য মাখা কথা আধাই রইল। সে পুরোটা বিশ্লেষণ করলো না বাহারের কাছে। কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতো ভাবুক হয়ে রইল, যেন রাজ্যের ভাবনায় মত্ত সে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিক্সা নিল বাহার। দুজনেই রিক্সায় উঠে বসলো। নিস্তব্ধ রাস্তা, হুড়মুড় করে বাতাস ছুঁয়ে দিচ্ছে আদুরে ভাবে। পা চুপ করে রইল, সাথে চুপ রইল চিত্রাও। আকাশের উপর থালার মতো চাঁদ। অক্টোবর এসেছে বিরাট জ্যোৎস্না নিয়ে। ঠান্ডা ঠান্ডা বাতাসে শরীরের ক্লান্তিটাও খানিক বিশ্রামে গেল। কয়েকদিন পর তো আবার শীত আসবে। শীতকাল চিত্রার বেশ প্রিয়, কেবল মিষ্টি অলসতায় কাটে। চিত্রা আবার বেশ অলসতা প্রিয়। দুজনের নিশ্চুপ ভাবনার মাঝে রিক্সা এসে থামছে চিত্রাদের গলির মুখে। চিত্রা ঝটপট বাহার ভাই টাকা বের করার আগে নিজেকেই রিক্সা ভাড়া দিয়ে দিল। তা দেখে বাহার কিঞ্চিত হাসলো। পকেট থেকে সিগারেট বের করে তা দুই ঠোঁটের মাঝে চেপে লাইটার চালাতে চালাতে বলল, বেশ চালাক হচ্ছে যে। বাহারের বাক্যের মানে চিত্রা ঠিক বোধগম্য হলো না। মুচকি এসে সে বলল, আপনার সাথে থাকি আর চালাক হবো না? তা বেশ, চালাক হতে ক্ষতি কি? তবে চিন্তা নেই, চাকরি পেলে তোমার রিক্সা ভাড়া দায়িত্বটা আমি নিজের কাঁধে না হয় নিব। আপনি চাকরি করবেন? হাতে হাতে বাহারের দিকে তাকে চিত্রার প্রশ্ন। বাহার পায়ের কাছের খালি বোতলটাতে ছোট লাথি দিয়ে বলল, ভাবছি তো করব। রিক্সা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরি। তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার বিশেষ অবাক হলো না, কারণ সে জানে বয়ঃসন্ধিরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে। আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষদের ক্ষেত্রে একটু বেশি বেহায়া হয়ে যায়। চিত্রাও তার বাহিরে না। বাহারকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করলো, আমি আপনার এতটাই অপছন্দ? তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তাই না? ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে। বাহারের ঠাট্টা মাখানো কথায় ছোট হয়ে এলো চিত্রার মুখ। ক্ষীণস্বরে সে বলল, আমার তো অভদ্র আপনিটাকেই পছন্দ। বয়ঃসন্ধির আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ? একদম না, অসদস্যের ভালোবাসা দিয়ে ফাঁসাতে চাচ্ছি। বাহার আর উত্তর দিল না। চিত্রা মন খারাপ করে বলল, চাকরিটা হবে তো? তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, তোমার বাড়ি চিলেকোঠার ঘরের মতো একটা ঘর কি আসবাবপত্র লাগবে বলো তো? সংসার সম্পর্কে ধারণা কম তো? বাহারের এমন অপ্রত্যাশিত কথা হতভম্ব চিত্রা। চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। সে চমকে যাওয়া কণ্ঠে বলল, এজন্য কি চাকরির খোঁজ করছেন? তোমার ভাই বেকারের কাছে তার বোনকে দিবে? যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম। চিত্রা কিছুক্ষণের জন্য বাঘার হয়ে গেল। বাহার ভাই এত সহজে মেনে যাবে তা যেন তার ধারণার বাহিরে ছিল। চিত্রা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিল বাহার। ক্ষীণ কণ্ঠে বলল, বাড়ি এসে পড়েছে, ভেতরে যাও। সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই, না হয় সেসব চিন্তা বাদ।
চিত্রা এতক্ষণ এতটাই অবাক হয়েছিল যে নিজের বাড়ির গেটের সামনে চলে এসেছে তাদের খেয়ালই ছিল না। বাহারের কথায় আশপাশ তাকিয়ে দেখলো সত্যি সে তার বাড়ির সামনে। বাহার চিত্রাকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরল। চিত্রা বেশ উচ্চকণ্ঠে বলল, বাহার ভাই, আপনি আমার পুরো জীবনের লাল কালির পূর্ণতা, যা জলজল করবে আমার প্রাপ্তির খাতায়। বাহার অবশ্য কথাটা শুনেও ফিরে তাকালো না। চিত্রা কতক্ষণ বাহারের ফেরার অপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। বাহার বুঝলো তার পিছে যে অষ্টাদশীর ছায়া নেই। বাহার আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, রঙ্গনা, তুমি আমি বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আরো একটা অপ্রাপ্তি। বাহারদের অনেক স্বপ্ন ঠিকই থাকে, কিন্তু তা ঝরে যায় রাতের আধারে। তুমি সকাল অবধি থাকলেও পারো রঙ্গনা। বাহার খারাপ, তবে তার স্বপ্ন না। আমাদের একটা ছোট সংসার হলে খারাপ হয় না। আমি অপ্রাপ্তির জোয়ারে গা ভাসিয়ে কিঞ্চিত প্রাপ্তি পেয়ে যেতাম তোমায় পেয়ে। আফসোস, বাহারদের জীবনের স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরে, যা ধরা ছোঁয়ার বাহিরে। তুমি না হয় মেয়ে মিষ্টি হয়ে দিও ছুঁয়ে। বাহারের কথাগুলো কি শুনল রঙ্গনা? হয়তো না, তাতে কি? একটা গোটা রাত তো দেখলো সংসার সাজানোর স্বপ্ন কত সুন্দর হয়। একটা গোটা আকাশ তো জানলো অপ্রাপ্তিদের কত বেদনা হয়। মহিনের কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আরো সপ্তাহখানেক আগে। একদম গোলক ধাঁধার মতন এটা একই জায়গায় কেমন ঘুরপাক খাচ্ছিল, তাই তো বন্ধ করে দেওয়া হয়। মহিনের ভাই মাহতাব বন্ধ করে দিতে বলে। এই গোলক ধাঁধায় আর কতদিনই বা ঘুরপাক খাবে? এর চেয়ে থেমে যাক সব ঝামেলা। নুরুল সওদাগররা লাস্টে আরেকটা ক্লু পেয়েছিল যে অ্যাসিড নিক্ষেপ করা ছেলেদেরকে অনবরত চাই সিম থেকে ফোন দেওয়া হয়। সেই সিমটা কার নামে? ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল ওই দুই ছেলের মাঝে একজনের আইডি কার্ড দিয়ে সিমটা কেনা হয়েছিল। কাকে ধরবে আসামি হিসেবে? ওই ছেলে দুটোকে তো খুন করা হয়েছে। পরপর তিনজন মানুষকে একই ব্যক্তি খুন করেছে, কিন্তু সঠিক স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন। তপ্ত দুপুরে বিরক্ত ভাঙিতে মহতাব এসে বসল তার ঘাড়ে। চাঁদনির নিচ থেকে ঠান্ডা শরবত নিয়ে এলো। আজকাল মহতাব হুট করে কেমন রেগে যায়, মেজা চরম খিটখিটে থাকে তার। চাঁদনি মহতাবের হাতে লেবু শরবতটা ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে মহতাবের মুখের ঘাম মুছিয়ে দিতে নিলেই তার হাত আটকে দেয় মহতাব। চাঁদনি কিঞ্চিত অবাক হয়ে উদ্গ্রীব হয়ে বলল, কি হয়েছে তোমার? অফিসে ঝামেলা হয়েছে? মহতাব শরবতটুকু খেয়ে শব্দ করে টেবিলের উপর গ্লাসটা রাখে। তপ্ত শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলে, চাকরিটা চলে গিয়েছে। চাঁদনি বেশ অবাক হলো। মহতাব সবসময় বেশ কর্মষ্ঠ লোক, তার চাকরি যাওয়া তো কথা না। ব্যতিব্যস্ত হয়ে সে বলল, চাকরি চলে গিয়েছে মানে? কেন? মানুষ কি একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে? পারে না। যেমন তোমার মা পারেনি চিত্রা ভালো সহ্য করতে, তেমন অফিসের কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি। চিত্রার ঘর ছাড়তে হলো আর আমার চাকরি। চাঁদনি বেশ অবাক হলো তার স্বামীর কথায়। বেশ শক্ত কণ্ঠেও বলল, তুমি কিসের সাথে কি মেলাচ্ছ মহতাব? আমার মা তোমার গুরুজন হয়, সম্মান দিয়ে কথা বলো। যে নিজে নিজের সম্মান রাখতে পারে না তাকে আবার কিসের সম্মান দিব? হ্যাঁ, তোমার মা বলে তো আর সে অন্যায় করে পার পেয়ে যাবে না, তাই না? মহতাবের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর। চাঁদনি হতভম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। অবশ হয়ে আসে তার অনুভূতি। সে বিধ্বস্ত কণ্ঠে বলল, মহতাব। মহতাব উত্তর দেয় না, গটগট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। চাঁদনি কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে সেই দৃশ্য দেখে। বানানির বিলাসবহুল এক ফ্ল্যাটে ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজন বেশ তৃপ্তি করে আহার করছে ছোট এক সুখী ফ্যামিলি। এই পরিবারটা নাওশাদের। মা বাবা আর নাওশাদকে নিয়ে তাদের ছোট পরিবার। নাওশাদ খেতে খেতে তার মা নাওরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে বলল, মা, তোমাদের কিছু কথা বলার ছিল। নাওরিন খাতুন তখন মাছের কাটা বাছায় ব্যস্ত। ছেলের কথায় ছেলের দিকে তাকালেন। হাস্যোজ্জ্বল মুখ মহিলার। মিষ্টি করে শুধালো, কি কথা? তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছো, সেই সম্বন্ধেই কথা। নাওশাদের বাবা ইলিয়াস খান খাবার চিবোতে চিবোতে বলেন, ও হ্যাঁ, ভালো কথা মনে করেছ। নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না। আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করবো। জিজ্ঞেস পরে করো, আগে আমার কথা শোনো বাবা। কি কথা? বাবার প্রশ্নের উত্তর দিতে সামান্য সময় নিল নাওশাদ।
অতঃপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমরা সেদিন যখন নুরুল আঙ্কেলের মেয়েকে দেখতে গেলাম, সেখানে গিয়ে আমার পাত্রীকে পছন্দ না হয়ে তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে। নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকেই করব। নওশাদের কথা শুনে খাওয়া থামিয়ে দিলে নাওরিন খাতুন। সে বেশ জোরেই বলে উঠল, অসম্ভব, অমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয়? কেমন বোকাশোকা ভাব ভাব। আমি রাজি নই এই প্রস্তাবে। আমি রাজি মা, সেটাই কি যথেষ্ট না? ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন, নম্র কণ্ঠে বলেন, রাখছো কেন নাওরিন? মেয়েটা তো সুন্দরী, আর নওশাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু। নাওরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন, মুখে অগাধ গভীরতা ঢেলে বলেন, অসম্ভব মানে অসম্ভব। মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব, কখনোই আমি ওরে মানবো না। আমি তো মানছি, তাহলে তোমার সমস্যা কোথায়? নওশাদ খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল। ছোটখাটো কথা কাটাকাটি এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাহিরে তখন তুমুল বৃষ্টি। ইলিয়াস খান বারবার পিছু ডাকলেন ছেলের, অথচ সে একটুও দাঁড়ালো না। ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা। নাওরিন খাতুন ফুসতে ফুসতে ঘরে গিয়ে দৌড় দিলেন। বৃষ্টির মৌসুম বলে রাতে চিত্রাদের বাসায় খিচুড়ি আয়োজন করা হয়েছে। চেরিকে নিয়ে অহিও এসেছে ওদের বাসায়, মহতাব এসেছে। একটা হইচই পড়ে গেছে ছোট ফ্ল্যাটটাতে। রান্নাঘরে ব্যস্ত মুনিয়া বেগম, তার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও আহি। তুহিন ও মহতাব ড্রয়িং রুমে বসে হরেক রকমের গল্প জুড়েছে। বাহারকেও বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে। বাহিরে তখন অযোধ্যারে বৃষ্টি ঝরছে। অহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা। নওশাদের মেসেজ দেখে অহি আর রিপ্লাই দেয়নি। উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দিবে। এমনিতে সে বিকালে কথার ছেলে বলেছিল আজ এ বাসায় আসবে, তবুও নওশাদের অত জরুরি তলবের মানে খুঁজে পেল না সে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাহার ভাই যেই না চিত্রাদের বিল্ডিংয়ে প্রবেশ করতে নিবে, সেই মুহূর্তে তার চোখে পড়ল ফর্সা সুন্দর পরিচিত পুরুষের দেহের প্রতিচ্ছবি। বাহারের কপালে ভাঁজ পড়ল, অবাক কণ্ঠে বলল, আপনি নওশাদ না? নওশাদ এতক্ষণ ভিজে একাকার। সামনে পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকালো। থম্মত খেয়ে বলল, হ্যাঁ আমি নওশাদ, আপনাকে তো ঠিক চিনলাম না। বাহার ফিসলে হাসল, রহস্য করে বলল, চেনার কথাও না, তা এত রাতে এখানে কি? বাহারের প্রশ্নে কিছুটা হোঁচট খেল নওশাদ। কি বলবে ভেবে না পেরে কতক্ষণ আমতা আমতা করল। অতঃপর কোনো উছিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল, অনেক বৃষ্টি তো, তাই এখানে দাঁড়িয়েছি। বনানীতে বুঝি দাঁড়ানোর জায়গা নেই? সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য? নওশাদ অবাক হলেন। সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানে তার বুঝতে বাকি রইল না তার। মাথায় এপাশ ওপাশ ঘুরোতে ঘুরোতে সে কথা খুঁজে বেড়ালো। বাহার ওঠায় দাঁড়িয়ে দেখলো নওশাদের কাণ্ড। নওশাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হলো না, কারণ এর আগে অহির সাথে প্রায় কয়েকবারই সে নওশাদকে দেখেছে। তাই হয়তো নওশাদের এখানে আসার কারণ আজ করতে পেরেছে। বাহারের বরাবরই ষষ্ঠী ইন্দ্র বেশ প্রখর। বাহার তাই নওশাদকে স্বাভাবিক করার জন্য বলল, অহির সাথে দেখা করবেন? তাহলে উপরেই চলুন। নওশাদ আবারও থম্মত খেলো, অবাক কণ্ঠে বলল, আপনি অহিকেও চেনেন? চিনব না, বেশ বুদ্ধিমতী সে, আপনি বিশেষ ভাগ্যবান বলা চলে। বাহারের চেয়ে নওশাদ বোধহয় কিছুটা কম চতুর না, তাই তো সে কায়দা করে বলে ফেলল, আপনি তাহলে অমন ভাগ্য ফেরালেন কেন? এবার যেন বাহার অবাক হলো না, কারণ সে জানে বাহারের প্রতি অহির যে মুগ্ধ, সে মুগ্ধতা অহি প্রকাশ না করে থাকতে পারবে না। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে, গোপনে রাখতে। আর আমরা যখন একটা মানুষের ওপর মুগ্ধ হই তখন চাই সেই মুগ্ধতা প্রকাশে আনতে, ছড়িয়ে দিতে আরও একটা মানুষের সামনে। অহি দুটোই করেছে, ভালোবেসেছে, মুগ্ধ হয়েছে। তাই সেই সব জায়গা মুগ্ধতা না ছাড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে। নওশাদ আন্দাজে ঢিল ছুঁড়ে চুপ করে রইল। অহির ভাষ্য মতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অগোছালো, এলোমেলো, কাছাড়া স্বভাবের। মেপে হাসে, ঠাট্টা করতে জানে, আর সামনের পুরুষের কাছে সেই সব গুণই বিদ্যমান। ঢিলটা যে খুব ভালো দিকে ছড়ে নি তা বুঝতে বাকি রইল না নওশাদের। তন্মধ্যেই বাহারের হাহা হাসি ভেসে এলো। হাসতে হাসতে সে বলল, ভাগ্যের সাথে মানানসই না হলে যত ভালোই জিনিস আসুক ভাগ্য তা গ্রহণ করে না। যেমন অহি ম্যাচিওর, সে আমাকে যতটুকু বোঝে ততটুকু আমাকেও বোঝেনি।
তাতে কি, ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পায় মনের শান্তি। অহি আমার চিন্তা ভাগ করতে পারলেও মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো। নওশাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বাহারের কথায় বোঝা গেল। বাহারের কথায় গম্ভীরতা বেশ ভালো লাগলো না নওশাদের, তাই তো বেশ মুচকি এসে উত্তর দিল, সেজন্য আপনি ধন্যবাদ প্রাপ্য। ভাগ্যে সে আপনার মানসিক শান্তি হয়নি, তাহলে তো পরে আমাকেই অশান্তিতে কাটাতে হতো। বাহার আর নওশাদ সমস্যারে হেসে উঠল। ভেজা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলো বাহার। কিছু কুলসাদি বিনিময়ে করেই চলে গেল তুহিনের জন্য বারান্দাকৃত রুমে। বৃষ্টির পানিতে ভেজার পরে একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে। বাহার ঘরে যাওয়ার আগে অহিকে একটু ইশারা করে তার সাথে যেতে বলে। অহি অবশ্যই তো অবাক হয়, বাহার ভাই কখনো অকারণে ইঙ্গিতে কথা বলার মানুষ না। অহি ঘরে ঢুকতে বাহার গলা পরিষ্কার করে ঠাট্টা স্বরে বলল, তোমার জন্য কে যেন অপেক্ষা করছে নিচে। অহি অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কে? বনানী থেকে ধানমন্ডি আসার গল্প। বাহার হেয়ালি কথায় কপাল কুচকলো অহি, আর প্রশ্ন না করে সে দ্রুত প্রস্থান করলো রুম থেকে। বাহারও নিজের পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেল। এর আগেও এ বাড়িতে সে 2-1 বার গোসল করেছে, তাই তার টি শার্ট এখানে আছেই। দীর্ঘ 15 মিনিট পর প্রশান্তির গোসল দিয়ে বের হলো বাহার, চোখে মুখে তৃপ্তি। কিন্তু বের হয়ে চিত্রার টলমলে চক্ষু যুগল দেখে সে থমকে গেল। তোয়াল দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করলো, কি হয়েছে? চিত্রা উত্তর দিল না, তবে মাথা নিচু করে আগের জায়গায় দাঁড়িয়ে রইল। বাহার এতে কিঞ্চিত বিরক্ত হলো, কপাল কুচকে বলল, এখানে দাঁড়িয়ে কোন জামাই মারা শোক কাঁদছ? কাদার জন্য কি বাইরের জায়গা টান পড়েছে? বাহারের দিকে অভিমানী চোখ মেলে তাকালো চিত্রা। হাতের বাঁচে চেপে রাখা কাঠালি রঙের খামটা মেলে ধরে তাচ্ছিল্য করে বলল, আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই? চিত্রার হাতে নিজের অতি মূল্যবান খামটা দেখি সাথে সাথে ছিনিয়ে নিল বাহার। ধমক দিয়ে বলল, কারো চিনি জিজ্ঞেস না করে ধরেছো কেন? দুঃখিত বাহার ভাই। বাহারের মাথায় তখন দাউ দাউ করে চলছে আগুন। সে জানে চিত্রা জেনে বুঝে ধরেনি, তবুও তার রাগ কমল না। চিত্রাকে বলে এই অপরিচিত বাহার ভাইকে দেখলো, যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তা সহ চিঠি আর একটা নুপুর আর চোখে ক্রোধ। তুমুল বৃষ্টির ছাটে বিরক্ত অহি আর কিছু অপ্রয়োজনীয় মিথ্যে অজুহাতে বাহিরে এসে নার সাথে দেখা পাওয়ার পর হতভম্ব সে। লোকটার ফর্সা ফর্সা মুখ কেমন লাল হয়ে গিয়েছে, অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজেছে। অহি দ্রুত গিয়ে নাওশাদের মাথার উপর ছাতা ধরল। বৃষ্টির অবাধ্যতায় কতখানি ভিজেও গেল সে। বিরক্ত এবং অবাক কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ঠান্ডায় নাওশাদের নাক মুখ বসে যাওয়ার উপক্রম, তবুও অনেক কষ্টে বলল, আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে দেখতে বানানী থেকে ধানমন্ডি এসেছেন? বানানী থেকে ধানমন্ডির দূরত্ব জানেন তো? আপনি বানানী থেকে ধানমন্ডির দূরত্ব দেখেছেন, অথচ আমার ভালোবাসার গুরুত্ব দেখছেন না? এ কেমন অবিচার আপনার? দয়া করে না হয় একটু দয়া করুন, আমায় নিয়ে ভাবুন, আমায় একটু না হয় ভালোবাসুন। নার্সাদের কণ্ঠে তুমুল আকুলতা। অহি বিরক্ত হলো, এমন পাগলামো কিংবা বাচ্চামো তার কখনোই পছন্দ না, তবুও লোকটা এসব করছে। অহিকে চুপ থাকতে দেখে কথা বলল নওশাদ। আকুতি করে বলল, আমার প্রতি কি আপনার একটুও মায়া হয় না? না হয় না। প্রশ্নের জবাব অহির কাটকাট উত্তর। নওশাদ তপ্ত শ্বাস ফেলল, ফিরিক্কি গলায় বলল, তাহলে এক্ষুনি এখান থেকে যান। আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই, তার যেন আমার প্রতিও কোনো করুণা না হয়। নওশাদের কথার এই আকাশ পাতাল পরিবর্তন প্রায় থমথমে খেয়ে গেল অহি। স্তম্ভিত হয়ে বলল, কি করছেন? টিনেজারদের মতো আচরণ করবেন না। ভালোবাসার আচরণে আবার পার্থক্য আছে নাকি? ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনেজার হতেও রাজি। আমার এসব পছন্দ না কিন্তু। তাহলে চলুন বিয়ে করি। নওশাদের হঠাৎ এমন প্রস্তাবে অহি কিংকর্ত বিমূঢ়, কথা বলার ভাষা খুঁজে পেল না। কেমন হতভম্ব চোখে তাকিয়ে রইল। অদ্ভুত কণ্ঠে বলল, কি? চলুন না বিয়ে করে ফেলি। অহি গোল গোল চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে নওশাদ ফাজলামো করছে বলে তো মনে হয় না, কিন্তু কথাটা যে সত্যি সত্যি বলছে তাও বিশ্বাস হচ্ছে না। বনানী থেকে এই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য? এত পাগলাটে চিন্তা। অহি তপ্ত শ্বাস ফেলল, শীতল কণ্ঠে বলল, যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান। এসব করে আমার মনে বিরক্ত সৃষ্টি করেছেন, তাছাড়া কিছুই না। কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকেই চাই। আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে?
না, ভালোবাসি বলে। নওশাদের সহস্বাভাবিক উত্তরে অহির তেজের ভাটা পড়ল। হাল ছেড়ে দেওয়া ভাবে বলল, আচ্ছা বললাম ভালোবাসেন বলে, তা ভালোবাসলে কি পেতে হবে এমন কোনো কথা আছে? ইতিহাসে তো এমন কত কিছুই হয়েছে যে তুমুল ভালোবাসার পরেও একজন আর একজনকে পায়নি, তাহলে আপনারই কেন পেতে হবে? ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমিও অপ্রাপ্তি রাখবো তা ভাবছেন কেন? বারবার ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও তো কোনো মানে নেই। ইতিহাস যারা রটেছে তারাও মানুষ, তারা না হয় রটেছে অপ্রাপ্তির ইতিহাস, আমরা না হয় রটবো প্রাপ্তিরটা। আমার পেয়ে কি আর এমন হবে বলুন? আমাকে এখন হয়তো ভালো লাগছে, কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে। আপনাকে পেলে তেমন কিছুই হবে না, কেবল পাওয়া না পারে পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে। এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না অহি। বিরক্ত দেখাতে গিয়ে দেখলো কি আশ্চর্য, তার বিরক্তি লাগছে না। তবুও সে মিছে বিরক্তির ভাব ধরল। নাক মুখ ফুলিয়ে চলে গেল নিচের বিল্ডিংয়ে। নওশাদ পেছন থেকে চিল্লিয়ে বলল, আপনি বিয়ের জন্য রাজি না হলে আজই আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার জান দিয়ে দেব। অহি গোপন হাসলো, মুখ ভেঙচি দিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে কেউ মরে না, ভিজতে থাকুন। বৃষ্টিতে না মরলেও আপনার ওই হাসিতে ঠিকই মরেছি। অহি আর পিছু ফেল না, চলে গেল নিজের ফ্ল্যাটে। নওশাদের কথাটা সে নেহাতি হাওয়ায় উড়িয়ে দিল। ভাবলো নওশাদ হয়তো মজা করেই বলেছে, কিন্তু অপরদিকে নওশাদ নাছোড়বান্দা তা জানা নেই রমণীর। মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করলো অভিমানীরাও। চিত্রা বাহারের তীক্ষ্ণ কথা হজম করে চুপ করেছিল, কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করিয়েছে বাহারের আনা অন্য কারোর জন্য নূপুর আর চিঠি। চিঠিটা পড়তে পারেনি, তবে যতটুকু পড়েছে মুগ্ধতা ভরা ছিল। কারোর জন্য খুব যত্নে লিখেছিল চিঠিটা। বাহার চিত্রাকে ছাড়া অন্য কারো কথা চিন্তা করেছে ভাবলেই অষ্টদশীর বক্ষ মাঝে তুমুল তোলপাড় শুরু হয়। প্রিয় মানুষের ক্ষেত্রে আমি একটু বেশি স্বার্থপর হই। সব ভাগ করা মানুষটাও প্রিয় মানুষ ভাগ সহ্য করতে পারে না, কিন্তু বাহার ভাইকে তা জানিয়ে লাভ নেই। মানুষটা তো এমনই, অনুভূতি বুঝলে প্রকাশ্যে তা মূল্য দেয়নি কভু। অথচ সে বাহার ভাইয়ের জন্যই অষ্টদশীর এত হাহাকার। ভরপেট খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটখাটো একটা আড্ডার আসর বসলো, কিন্তু চিত্রার মন বসল না সেই আসরে। সে কাজে নাম দিয়ে উঠে চলে গেল। তখনও প্রকৃতিতে ভরা বর্ষণ। বারান্দায় ছোট ছোট শিকের জানা লাগিয়ে হাত ভেজাতে পারছে না বলে চিত্রার মন আরো খারাপ হলো। কেবল দেখেই যেতে হলো নিবিড় সেই বর্ষণ ধারা। তন্মধ্যেই চিত্রা নিজের পেছনে কার উপস্থিত অনুভব করলো। মানুষটাকে দেখার আগে মানুষটার গম্ভীর পুরুষেরই কণ্ঠ ভেসে এলো। ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়ে মাথার ব্যথা কারণ হয়, তবে নির্দ্বিধায় বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুল। চিত্রা কণ্ঠের মালিককে চিনল, কিন্তু এ মানুষের এমন কথা বলতে পারে ভেবেই তার অবাক লাগলো। অবাক কণ্ঠে বলল, দুলা ভাই আপনি? চিত্রার বিস্মিত মুখ দেখে হাসলো মাহতাব। পকেটে হাত গুজে হেলতে তুলতে চিত্রার সামনে এসে দাঁড়ালো। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, ভালোবাসার মানুষ ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাটা হয়ে রবে শালিকা। চিত্রা কথা বলল না। দুলা ভাই কিছু বুঝতে পারলো কিনা ভেবেই তার বুক কাঁপলো। ক্ষীণস্বরে বলল, কি বলছেন এসব? তোমাদের বয়সই এমন যেটা বলতে হচ্ছে। শোনো, কোনো সম্পর্ক যদি তোমায় ব্যথা দেয়, তিল তিল করে মারে, তবে তুমি বরং সে সম্পর্কটাই মেরে ফেলো। মনে রেখো, ভুল কারণে নিজে মরার চেয়ে ভুল কারণটার মৃত্যু হয় ভালো। চিত্রা কি বুঝলো কে জানে, কেবল অনবরত মাথা নাড়ালো। হাস্যোজ্জ্বল মাহতাব বলে উঠল, চলো আজ রাতে রাস্তা ঘুরবো, মিষ্টিতে ভিজে আইসক্রিম খাবো, যাবে? চিত্রা কতক্ষণ ভাবে রাজি হয়ে গেল। এতক্ষণে মন খারাপটা তার হুট করেই ভালো হয়ে গেল। তখন প্রায় মধ্যরাত। চিত্রাদের ফ্ল্যাটে কেবল অহি আর মুনিয়া বেগম রয়েছে। চিত্রা, চেরি, মহতাব, তুহিন তো কিছুক্ষণ আগেই বের হয়েছে রাতের রাস্তা ঘোরার জন্য। বাহার ভাইও তার পরপর বেরিয়ে গেছে। অহি, মুনিয়া বেগম নিজেদের মতন ঘুমিয়ে পড়ল। রাত ৩টে। হুট করে সশব্দে বেজে উঠল অহির ফোন। কড়া ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের শব্দে। অহি বিরক্ত হলো। চোখ মুখ কুচকে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, আমায় ভালোবাসো অহি? অহির ঘুমিয়ে থাকা মস্তিষ্ক হুট করে কেমন ভোতা ভোতা অনুভূতির সৃষ্টি করলো। ঘুমিয়ে থাকা মস্তিষ্কে জেগে উঠল সেকেন্ডের মাঝেই। অহি চুপ থেকে রয়ে এসে উত্তর দিল, ভালোবাসতাম, এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি। উত্তরটা শুনে ফোনের অপর পাশের বাহার ভাই কি একটু হাসল।
হ্যাঁ হয়তো হাসলো। ক্ষীণ হেসে বলল, এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। আর একটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলা তো ঝটপট। অহি ভ্রু কুঁচকল, প্রশ্নাত্মক কণ্ঠে বলে, কি? তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজেছে এই মাঝরাত্রি অবধি, তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলো। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি অনবরত ছুটে চলা ঘড়ির কাঁটা। আমার মতন বেকার বাহারের জন্য থেমে থাকা তোমায় মানায় না। আমরা তো বেকার মানুষ, আমরা হলাম অযত্নের কংক্রিট। মানুষ ভাবে পাথর মন, দিলাম না হয় একটু ভেঙে। কংক্রিটের আড়ালেও হৃদয় নরম, মানুষ কি আর তা জানে? একটা মৃত্যুর স্বাদ পেতে বেকার মরে রোজ। তাই তো সমাজ নিয়ম করে আমাদের স্বপ্ন করেছে ভোজ। ফ্যানের সাথে কি যেন ঝোলে, তাকে মরে মুক্তি হেথায়। বাজবার স্বাদ বেকারেরও আছে, সে কথা কি সমাজ বিকায়? যোগ্যতার সার্টিফিকেটে তাচ্ছিল্য ভাসে, অযোগ্যদের কাছে একটা চাকরি না পেলে বেকারদের প্রেমও মিছে। তোমাদের অবশ্য সে পিছুটার নেই, প্রেম মিছে হওয়ার ভয়ও নেই। মধ্যরাতে তোমার ধরে ভালোবাসা চাওয়া মানুষটাকে আজ না হয় একটু কিছু বলেই দাও, মুক্তি না হয় প্রেমের মৃত্যু। ওই চুপ করে বাহারের কথা শুনল। অপর পাশ থেকে কলটা কাঁদতেই সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল। তখনই বৃষ্টি পড়ছে বিরতহীন ভাবে। বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতে যুবুথুবু নাওশাদকে চোখে পড়ল অহির। বেচারা শীতে কাঁদছে। অহিবের শক্তপোক্ত মুখ নিয়ে এগিয়ে এলো নাওশাদের কাছে, শক্ত কণ্ঠে বলল, আপনি না গিয়ে এখনো দাঁড়িয়ে ভিজছেন? এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি বিয়ে করে নিলেই তো পারেন, বাঁচিয়ে নিন না আমায়। অহির মুখে তুমুল কঠিনতা, কর্কশ কণ্ঠে বলল, আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অবধি এমন পাগলামো করতে পারে তাকে ফেরানোর সাধ্যই আমার নেই। এত রাতে কাজে অফিস খোলা থাকবে তো? নাওশাদ ভেবেছিল এবারও বরাবরের মতন প্রত্যাখ্যান আসবে, কিন্তু অহির কথায় সে হতভম্ব। নাওশাদের হতভম্ব ভাব দেখে অহি ঠাট্টা করে বলল, বিয়ে কি করবেন না? শহীদ হওয়ার ইচ্ছে এখনো আছে? তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নাওশাদ আর অহির বিয়ে। বেশ সাদামাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতে সেই বিয়েটা। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো বাহার ভাই ছিল সেই বিয়ের প্রধান সাক্ষী। নাওশাদ যে এতদূর সব ব্যবস্থা করতে পারবে তা ওই ধারণার বাহিরে ছিল, কিন্তু তবুও সে নড়বড়ের অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল। যা হবে দেখা যাবে তার ভেতরের উপস্থিতি। আর সবটা সম্পূর্ণ হওয়ার পরও ভূমিকা বাহার ভাইয়ের। ওই কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেওছিল, বাহার ভাই আপনি শিওর কিভাবে ছিলেন যে বিয়েটা আমি করতামই? বাহার তখন মুচকি হেসে বলেছিল, মানুষ বরাবরই ভালোবাসার কাঙালি। যখন কেউ সেই ভালোবাসা উজাড় করে দেয় তখন খুব কম সংখ্যক মানুষই তা ফেরাতে পারে। ঘৃণা দেখেও চুপ থাকা যায়, কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয়। আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসি কিনা বলো তো? আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করেছি যেন তুমি খুঁটি শক্ত করে ধরো, আর আমি সক্ষম। বাহারের কথায় চুপ রইল অহি। ভালোবাসবে না করেও আরো একবার ভালোবাসলো বাহারকে। এই শেষ, এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না, আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার ওপর। মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ, আর অহি সে পাপ কখনো করবে না। মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে। এরপরে খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আর একটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি। প্রকৃতির নিয়ম এটা, কোথাও ভাঙবে সে আবার কোথাও জোড়া লাগাবে। সওদাগর বাড়িতে মুখ থমথমে ভাব। সেই বাড়ির সকল সদস্য চিত্রা, তুহিন সহ আজ সে বাড়িতে এসেছে। নাওশাদের বাবা মাও এসেছে। বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারোর বিশ্বাস হচ্ছে না। সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘণ্টাখানেক যাবৎ। প্রথম কথাটা আফজাল সওদাগরই বললেন। গম্ভীর কণ্ঠে সে ওয়াহির দিকে তাকিয়ে শুধালেন, তোমার যদি নাওশাদকে এতই পছন্দ হয়েছে আমাদের বললেই তো পারতে, আমরা তোমার পছন্দ কখনো অপূর্ণ রাখিনি। বড় চাচাকে বাড়ির বাচ্চারা সবাই বেশ পছন্দ করে, তাই এই মানুষটার কথা বিপরীতে অহি কোমল হয়েই বলো, আমার পছন্দের সব তোমরা পূর্ণ করেছ তা আমিও মানি, তাই বলে আমার ভালোবাসার সব পূরণ করবে তা তো না। সেই সংশয় থেকেই এমন কাজ করা। অহির উত্তরে আফজাল সওদাগর তপ্তশ্বাস ফেললেন, কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম। কাট কাট কণ্ঠে বলেন, তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না। ও তাই নাকি? সাইকোলজি পড়তে চেয়েছিলাম, সেটা আমার ভালোবাসা ছিল। তোমরা ভর্তি করেছিলে বাংলায়। ৬-৭ বছরের আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার,
ঠাঁই হয়েছিল আমার হোস্টেলে, এভাবে পূরণ করতে, তাই না? মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের। মেয়েকে যখন সে হোস্টেলে দেয় তখন তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল। আজকে অবনীর আর তখনের অবনীর পার্থক্য অনেক, কিন্তু মানুষ তার জানলো কই। অহি, তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? নুরি সওদাগরের গম্ভীর কণ্ঠে অহিত তাচ্ছিল্য ভাব আর বিস্তৃতি লাভ করলো। খুব করে মানুষটাকে দুটো কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে শোনালো না। যতই হোক, নওশাদ এবং তার বাবা মা সওদাগর বাড়ির মেহমান, তাদের সামনে এমন আচরণ করা শোভনীয় না। নওশাদের বাবা মা এতক্ষণ চুপ করেই ছিল। সওদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় ছিল হয়তো তারা। তাই তো সওদাগর বাড়ির মানুষদের কথা থামতেই মুখ খুলেন নওশাদের মা নওরিন। তুমি নওশাদের সাথে সে প্রশ্ন করলো, নওশাদ, তুমি হুট করে আমার সিদ্ধান্ত কেন নিলে? হুট করে তো নেইনি মা, তোমাদের তো জানিয়েছিলাম, কিন্তু তোমরাই আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি, তাই বাধ্য হলাম। কেবল একবার জানিয়েছিলে, মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা মাকে মানায়, অথচ ইতিহাসে তুমি একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলেছো। কি অদ্ভুত! বিয়েই তো করবো মা, কোনো অপরাধ তো না, তো এত মানামানির কথা আসছে কোথা থেকে? আমি কিংবা অহি দুজনই প্রাপ্তবয়স্ক, তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না। দেখলে তোমার ছেলের কথা শুনলে? মায়ের সাথে কি ওইভাবে কথা বলে? নাওরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ। ইলিয়াস খান মিনিমিনিয়ে কণ্ঠে বলল, যা হয়েছে তা কি বদলাতে পারবে? এর চেয়ে মেনে নাও। স্বামীর জবাবে হতাশ নাওরিন। তিনি ভেবেছেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে, তার হলো কই। হতাশার শ্বাস ফেলে তিনি বলেন, এমন হুটহাট বিয়ে আমি মেনে নিতে পারছি না। এখন করণীয়, আলাদা থাকবো? ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকান নাওরিন খাতুন। 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধারণ করলো, ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখলো, একটা মেয়ের জন্য সে মায়ের মুখের ওপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে। কি আর করার, যুগ বদলের খেলায় এসব হয়তো স্বাভাবিক। সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার ওপর বর্তাচ্ছে। কিছুটা সময় মৌন থেকে নওরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন, আমার কখনোই পছন্দ ছিল না অহি, কিন্তু আমার ছেলের আবার ওকেই পছন্দ। যাহা হয়ে গেছে, আমার পছন্দ অপছন্দের কিছু আটকাবে না। আমি না চাইলেও আমার ছেলে ওর সাথে সংসার করবে, আমি জানি। আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই, অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে। এখন তো আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি, তবে আমাদের বা আপনাদের পরিবারে এটা মান সম্মান আছে। সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবার বড় করে দিতে। মায়ের কথায় নওশাদের মুখটা ছোট হয়ে এলো। মা যে তার কষ্ট পেয়েছে তা বুঝতে পারলো সে, কিন্তু এমন চেতনা দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত, তাই এমন কঠিন হওয়া। নওরিন খাতুনের স্পষ্ট কথার ধাঁচ অহির বেশ ভালো লাগলো। মানুষটা হয়তো ওপর শক্ত, কিন্তু ভেতরে ভেতরে খুব কোমল। নওরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সওদাগর। মহিলা যে বেশ বুদ্ধিমতী তার বুঝতে বাকি রইল না কারো। বিয়ের তারিখ ঠিক করা হলে 25 দিন পরে। অহির মায়ের মতামত নেওয়া হলো। বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ। সবকিছুতেই নিরীক্ষে ভূমিকা পালন করলো রোজা সওদাগর এবং চাঁদনি। না আনন্দ হলো না অন্য কিছু। ড্রয়িং রুমে উপস্থিত থাকা করার নির্দেশ দেওয়া তারা কেবল তা পালন করলো, তাছাড়া কিছুই না। চিত্রা চারিত আনন্দে আত্মহারা, কিন্তু চিত্রা চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না। এ বাড়িটা যে তাকে পর করেছে, পরের বাড়িতে শোক মানায়, আনন্দ না। অনেকদিন পর নিচের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে চিত্রা। সে বাড়িতে একসময় বিনা বাধায় ছুটে বেরিয়েছে, সে বাড়ির দেওয়াল ছুতেও যেন আজ ভয় করছে। কেমন পরপর লাগছে সবটা। বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত, চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে। ছোট থেকে এই অবধি আপা তাকে কম আদর করেনি। আর যদি আপা মুখ ফিরিয়ে নেয়, তবে চিত্রার দায়িত্ব আবার কাছে ক্ষমা চাওয়া। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি নিজের ঘরে কিছু জামা কাপড় গুছেছিল, তার মধ্যেই ঘরের দরজায় ঢোকার শব্দ। ক্ষীণ শব্দে চিত্রা বলল, আসবো? চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাছে মনোযোগ দিয়ে বলল, আয়। চিত্রা আসলো। ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাই বসলো। বুকে তখন তার তুমুল ঝড়। এত কাছের বড় আপার সাথে কথা বলতে হাত পা কাঁপছে, তবুও সে বলবে, কেমন আছো আপা? যেমন চেয়েছিলি। বড় আপার কাটকাট উত্তরে মনে মনে হোঁচট খেলো চিত্রা। কণ্ঠধ্বনি বারবার জড়িয়ে এলো, তবুও সে ক্ষীণস্বরে বলল, আমি তো ভালোই চেয়েছিলাম আপা। তাহলে আর কি, ভালোই আছি। চিত্রার কথা এখনো শক্তি পেল না। কত কথা সাজিয়ে এসেছিল,
কিন্তু এখন সব অগোছালো হয়ে গেছে। ঘরে দুজন মানবী চুপ হয়ে রইল। কত কথা বলতে চেয়েও বলা হলো না। শেষমেশ চিত্রা মনে লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসলো, আপা, দুলাভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো? চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে, কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না। এলো 2-3 মিনিট পর। হৃদয় ছাড়খাড় করার উত্তর সেটা। চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলো, আমার মায়ের রাগ আমার ওপর না মিটালেও পারতি। আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা। চিত্রার মাথা নত হয়ে এলো। বড় আপা তাচ্ছিল্য করে বলো, এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয়? আমার তো জানা ছিল না। বড় আপার কথায় চিত্রার চক্ষুদয় বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে বলো, আমি তো ধাক্কা দেইনি তোমায়, কেবল হাতঝাড়া দিয়েছিলাম। থাক সেসব কথা, আমি তবুও দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। বড় আপার দোয়ার আড়ালে কি গোপনে অভিশাপের ছোঁয়া ছিল? চিত্রা মানে কেমন খচখচ করলো বড় আপার কথা। সে তো আপাকে ধাক্কা দেয়নি, তাহলে? তন্মধ্যে নিচ থেকে হইচই ভেসে এলো। নুরুল সওদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুল ভাবে। চিতনা এবং চাঁদনি অপেক্ষা না করেই ছুটে গেল। বাহার ভাইয়ের ঘর ফাঁকা, তার অবহেলার বিছানা শূন্য, পড়ার টেবিলে যত্নের বইগুলোও নেই। বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরে কোথাও নেই। মূলত নুরুল সওদাগরের চেঁচামেচির কারণ এটা। চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে শূন্য ঘরটার দিকে তাকিয়ে রইল। শূন্য ঘরটার রং মেটে হাওয়া, দেয়ালে বড় বড় করে লেখা, স্বয়ং সৃষ্টিকর্তার যার প্রতি অনীহা, মানুষ কিভাবে তাকে করবে দয়া। অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল। অবশেষে বাহার ভাই মানুষের সত্যি কঠিন হলো। অষ্টাদশে মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ? সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।